হ্যাঁ ওই থাকলে হবে। আপনি শুরু করেন। Hello dear students, good morning. How are you? I am also fine. My introduce, I am Univesh Sarkar, PNM Laboratory School, Chhattisgarh. We will discuss chemical reaction. Chapter 7. আমাদের চারিপাশে অনেক বস্তু আমরা দেখতে পাই যা তাপ চাপ বা অনুভূত বস্তু সংস্পর্শের পরিবর্তনকে দেখি আমরা। এই পরিবর্তনকে আমরা দুইভাবে ভাগ করছি। The change of matter. পদার্থের পরিবর্তন। এই পদার্থের পরিবর্তনকে আমরা দুইভাবে ভাগ করছি। একটা হচ্ছে ফিজিক্যাল সেন্স আর একটা হচ্ছে কেমিক্যাল সেন্স। ফিজিক্যাল সেন্স মিন্স হচ্ছে ভৌত পরিবর্তন। কেমিক্যাল সেন্স মিন্স হচ্ছে রাসায়নিক পরিবর্তন। হচ্ছে ফিজিক্যাল সেন্স কি? হোয়াট ইজ ফিজিক্যাল সেন্স বা ভৌত পরিবর্তন? অর্থাৎ কোনো বস্তুকে কোনো পদার্থ এক বা একাধিক মৌল দ্বারা গঠিত। এই পদার্থ মৌল দ্বারা গঠিত এই পদার্থটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন না। ভৌত পরিবর্তন হচ্ছে এমন ধরনের পরিবর্তন যে পরিবর্তন শুধু বাহ্যিকভাবে পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না। যেমন এক খণ্ড যদি বরফকে আমরা কক্ষ তাপমাত্রা রুম টেম্পারেচারে রেখে দেই তাহলে প্রথমে এটা হচ্ছে তরলে পরিণত হয়। যদি এটাকে আরো তাপ দেওয়া হয় বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নত করা হয় তাহলে এটা গ্যাসীয় পদার্থ অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত হয়। এক্সাম্পল, at room temperature লিকুইড এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নত করা হয় তাহলে ওয়াটার ভেপার অর্থাৎ গ্যাসীয় অবস্থায় রূপান্তর হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আণবিক সংকেত একই আছে, H2O H2O H2O। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে হাইড্রোজেন এবং একটা করে অক্সিজেন বিদ্যমান। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আণবিক সংকেত হচ্ছে H2O। অর্থাৎ শুধুমাত্র বাহ্যিক অবস্থায় পরিবর্তন ঘটছে কিন্তু অভ্যন্তরীণ অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। এবার কেমিক্যাল সেন্স। নেক্সট কেমিক্যাল সেন্স। রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনটা এমন ধরনের পরিবর্তন যে এটা হচ্ছে কোনো পদার্থ সংস্পর্শে বা তাপ বা চাপ দিলে বা অন্য পদার্থ সংস্পর্শে এলে একটা ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি হয়। একটা ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে কেমিক্যাল সেন্স। এক্সাম্পল, যেমন আমরা যখন রান্না করি যে গ্যাস ব্যবহার করি সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেন গ্যাস যদি আমরা মিথেন গ্যাসকে যখন আমরা অক্সিজেনে পোড়াই তখন সেখানে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড এবং তরল পানি। এক্সাম্পল,
অর্থাৎ সম্পূর্ণ মিথেন আর অক্সিজেন সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। অর্থাৎ এটা হচ্ছে দিস ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। অর্থাৎ মিথেন গ্যাসকে যদি পোড়ায় অক্সিজেনে তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। আদার এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে সলিড ক্যালসিয়াম কার্বনেট কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস এক্ষেত্রে ক্যালসিয়াম আর সলিড ক্যালসিয়াম কার্বন অক্সাইড যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস ও পানি উৎপন্ন হয়। দিস ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। Everybody, do you understand? Next, এবার রাসায়নিক বিক্রিয়া রিভিউয়ার অর্থাৎ ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। রাসায়নিক বিক্রিয়া রিভিউয়ার that means রাসায়নিক বিক্রিয়া রিভিউয়ার। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া রিভিউয়ার এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার নিম্নলিখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা রিভিউ করি। একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক অর্থাৎ ডিরেকশন অফ রিঅ্যাকশন। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার দিককে ডিরেকশন এই রাসায়নিক বিক্রিয়ার দিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। ইংরেজিতে যেটা বলা হয় ইরিভার্সিবল রিঅ্যাকশন আর হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। ইরিভার্সিবল মিন্স হচ্ছে একমুখী বিক্রিয়া। আর রিভার্সিবল মিন্স উভয়মুখী বিক্রিয়া। ফার্স্ট ইরিভার্সিবল রিঅ্যাকশন অর্থাৎ একমুখী বিক্রিয়া হচ্ছে কোনো বিক্রিয়ক বিক্রিয়া করে যদি উৎপাদে পরিণত হয় কিন্তু সেই উৎপাদ পুনরায় আবার বিক্রিয়াকে পরিণত না হয় সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া অর্থাৎ একদিকে বিক্রিয়া হবে। অর্থাৎ বিক্রিয়া থেকে আমরা উৎপাদ অর্থাৎ রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট। এক্সাম্পল অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি তাপ দেই তাহলে কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড
সলিড ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড সলিড অর্থাৎ চুন যেটা বলা হয় ইংরেজিতে লাইম স্টোন বা চুন, আর প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ যে গ্যাসটা হচ্ছে আমাদের পাত্র থেকে অপসারিত হয়ে যায়। এই অপসারিত হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড পাত্র থেকে অপসারিত হওয়ার কারণে আমরা ক্যালসিয়াম অক্সাইডকে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করতে পারি না, অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা একমুখী বিক্রিয়া বলবো। কারণ কার্বন ডাইঅক্সাইড এখান থেকে অপসারিত হয়ে যাচ্ছে পাত্র থেকে, অর্থাৎ ইরিভার্সিবল রিঅ্যাকশন হচ্ছে একমুখী বিক্রিয়া। এবার রিভার্সিবল রিঅ্যাকশন, অর্থাৎ উভয়মুখী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় রিভার্সিবল বিক্রিয়াটা এমন একটা বিক্রিয়া, অর্থাৎ উভয়মুখী বিক্রিয়া এমন বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করার মাধ্যমে আমরা উৎপাদে পরিণত হয়, আর এই উৎপাদ পুনরায় আবার বিক্রিয়া করে পুনরায় আবার রিঅ্যাকশন করে সেটা আবার বিক্রিয়াতে পরিণত হতে পারে, অর্থাৎ পুনরায় আবার সে নিজের জায়গায় ফিরে আসতে পারে। এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। এক্সাম্পল, the ethanol and ethanoic acid, এখানে আমরা উভয়মুখী বিক্রিয়াকে অর্ধশীল চিহ্ন দিয়ে উভয় দিকে প্লাস H2, অর্থাৎ ইথাইল ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ইথাইল ইথানোয়িক অ্যাসিড অ্যাসিড উৎপন্ন হয় আর লিকুইড পান। এই ইথাইল ইথানোয়িক অ্যাসিডকে আবার যদি বিক্রিয়া করা হয় তাহলে আবার এই উৎপাদকে যদি আবার বিক্রিয়া করা হয় তাহলে পুনরায় আবার সে বিক্রিয়াকে দিয়ে আসবে। তাই এই বিক্রিয়াকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলি। একইভাবে আমরা হাইড্রোজেন এবং আয়োডিনের ক্ষেত্রেও বলতে পারি। হাইড্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে এবং আয়োডিনকে আমরা যদি বিক্রিয়া করি তাহলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইডকে আবার পুনরায় যদি বিক্রিয়া করা হয় তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন পাওয়া যায়। এটাও একটা রিভার্সিবল রিঅ্যাকশন, অর্থাৎ উভয়মুখী বিক্রিয়া। নেক্সট, হিট চেঞ্জ অফ রিঅ্যাকশন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। আমরা যে রাসায়নিক বিক্রিয়া করি তাতে তাপের যে পরিবর্তনটা হয় সেটাই আমরা এখন শিখব। হিট চেঞ্জ অফ রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিন্স রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। হিট চেঞ্জ অ্যান্ড রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। এই রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন আর হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া, আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন হচ্ছে তাপহারী বিক্রিয়া।
এন্ডোথার্মিক মিন্স হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর এন্ডোথার্ম হচ্ছে তাপ হারি বা তাপ শোষণ বিক্রিয়া। তো ফার্স্টলি আমরা এন্ডোথার্মিক বিক্রিয়াটা কি, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ হলো এক্সোথার্মিক বিক্রিয়া। যেমন নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন গ্যাসকে যদি 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয় তাহলে অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হয় আর 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন, অর্থাৎ এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। অর্থাৎ নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন গ্যাসকে যদি বিক্রিয়া করা হয় তাহলে অ্যামোনিয়া অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ 2 মোল অ্যামোনিয়া অ্যাসিড উৎপন্ন হয় আর সাথে হচ্ছে 92 কিলোগ্রাম তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে ফেরিক প্রভাব হিসেবে আমরা প্রভাব হিসেবে ফেরিক ব্যবহার করতে পারি। আর 250 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপে অ্যাটমোস্ফিয়ার চাপে 450 থেকে 1 তাপমাত্রায় আমরা 2 মোল অ্যামোনিয়া গ্যাস এবং 90 কিলোজুল তাপ উৎপন্ন করতে পারি। এটা হচ্ছে বিক্রিয়ায় তাপ। আমরা এই বিক্রিয়ায় তাপকে যদি আমরা ডিএলএইচ এর মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ বিক্রিয়ায় তাপকে আমরা ডিএলএইচ এর মাধ্যমে প্রকাশ করি, সেই ক্ষেত্রে বিক্রিয়াটা এইভাবে লিখতে পারি আমরা। প্লাস অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান সবসময় নেগেটিভ হয়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান সবসময় পজিটিভ। অর্থাৎ যে 90 কিলোজুল আমরা যদি এইভাবে লিখি তাহলে ডেলএইচ ইকুয়াল টু 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। নেক্সট হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন অর্থাৎ তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ শোষণ হয় বা তাপ বর্জন করে সেটা হচ্ছে শোষণ করে, বা তাপ ত্যাগ করে সেটা হচ্ছে তাপ 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 শোষণ বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, যে বিক্রিয়া তাপ শোষণ করে সেটা হচ্ছে তাপ এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপহারী বা তাপ শোষণ বিক্রিয়া। এক্সাম্পল, নাইট্রোজেন যদি হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করা হয় যদি অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করা হয় তাহলে নাইট্রিক অ্যাসিড গ্যাস উৎপন্ন হয়। সাথে কত তাপমাত্রা শোষণ করছে? 180 কিলোজুল তাপ। অর্থাৎ এখানে তাপ শোষণ করছে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন অক্সিজেন গ্যাস, এখানে তাপ শোষণ করে 2 মোল নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করছে।
অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে বলা হয় তাপ শোষণ বিক্রিয়া। যদি আমরা বিক্রিয়াটা এইভাবে লিখি, অর্থাৎ তাপ শোষণ বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔS এর মান পজিটিভ হয়। This is a endothermic reaction. অর্থাৎ নাইট্রোজেন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে টুমল অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইড আর ΔS অর্থাৎ 180 কিলোজুল তাপ শোষণ হয়। অর্থাৎ this is a endothermic reaction, অর্থাৎ তাপ শোষণ বা তাপহারী বিক্রিয়া। Next, electron transfer. That means হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর, ট্রান্সফার মানে স্থানান্তর, ইলেকট্রনের স্থানান্তর। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর ঘটে, অর্থাৎ এই ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে এটা বা দুইভাবে ভাগ করা হয়েছে। এক হচ্ছে রিডক্স আর একটা হচ্ছে নন রিডক্স রিঅ্যাকশন। রিডক্স অর্থাৎ আর নন রিডক্স, অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেটাকে বলা হয় রিডক্স, অর্থাৎ জারণ বিজারণ। আর নন রিডক্স যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে না সেটাকে বলা হয় নন রিডক্স। We will discuss redox. রিডাকশন প্রথম অর্থাৎ রেট, রিডাকশনের প্রথম আর হচ্ছে রেট। রেট অক্সিডেশন ওয়াক্স, আর রেট আর ওয়াক্স মিলে হচ্ছে রিডক্স, অর্থাৎ জারণ বিজারণ। রিডাকশনের প্রথম অংশ হচ্ছে রেট, অর্থাৎ রিডাকশনের অর্থ হচ্ছে বিজারণ। আর অক্সিডেশন মিন্স হচ্ছে ওয়াক্স, অর্থাৎ জারণ। এই দুটো সমন্বয়ে রিডক্স গঠিত হয়েছে। রিডক্স অর্থাৎ রেট আর ওয়াক্স মিলে রিডাকশন আর অক্সিডেশন। রিডাকশন অর্থাৎ বিজারণ আর অক্সিডেশন হচ্ছে জারণ, অর্থাৎ রিডক্স অর্থাৎ জারণ বিজারণ। অর্থাৎ জারণ কি? হোয়াট ইজ রিডাকশন, হোয়াট ইজ অক্সিডেশন? অক্সিডেশন মিন্স হচ্ছে জারণ। জারণ কি? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ ডোনেট করে সেটা হচ্ছে কি বলা হয় অক্সিডেশন, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করে বা দান করে সেটাকে বলা অক্সিডেশন, অর্থাৎ জারণ। এক্সাম্পল: সোডিয়াম
সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পজিটিভ হচ্ছে। আর রিডাকশন হচ্ছে বিজারণ, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে রিডাকশন অর্থাৎ বিজারণ। অর্থাৎ একটি বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করলে অন্য বিক্রিয়ায় বিক্রিয়ক সেই ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ যেখানে রিডাকশন হবে, অক্সিডেশন হবে, সেখানে রিডাকশন অবশ্যই হবে। অর্থাৎ ক্লোরিন, সেক্ষেত্রে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ ক্লোরিন মাইনাস। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে সোডিয়াম হচ্ছে, আবার এখানে সোডিয়ামকে আমরা বিজারকও বলতে পারি। সোডিয়াম হচ্ছে বিজারক, যারা ইলেকট্রন দান করে সেটা হচ্ছে বিজারক, অর্থাৎ সোডিয়াম হচ্ছে এক্ষেত্রে বিজারক। আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, অর্থাৎ ক্লোরিন হচ্ছে জারক পদার্থ। তা আমরা বিক্রিয়াটা এইভাবে লিখতে পারি, সোডিয়াম প্লাস ক্লোরিন ব্যালেন্সটা ঠিক করার জন্য হাফ, এখানে ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, অর্থাৎ জারণ বিজারণ ঘটছে। অর্থাৎ যেখানে জারণ ঘটবে সেখানে অবশ্যই বিজারণ ঘটবে, অর্থাৎ জারক পদার্থ আর বিজারক পদার্থ এর যুগপৎ বিক্রিয়াও বলা হয়। অর্থাৎ অক্সিডেশন অর্থাৎ জারণের ক্ষেত্রে যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে পজিটিভ হয়, অর্থাৎ সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। ফেরিক 2 আয়ন জারণ বিক্রিয়া করে, অর্থাৎ যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি। এখানে 2 ছিল, এখানে 3 হয়েছে, এখানে 0 ছিল, এখানে 1, অর্থাৎ আর বিজারণ ক্ষেত্রে এটা জারণ বিক্রিয়া। বিজারণের ক্ষেত্রে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। সেক্ষেত্রে ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। যেমন ক্লোরিন মাইনাস, এখানে 0 ছিল, এখানে ঋণাত্মক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কপার 2 1 প্লাস, that means বিজারণ বিক্রিয়া। অর্থাৎ যারা ইলেকট্রন দান করে গ্রহণ করে, এখানে এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, সেই ক্ষেত্রে ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে 0 ছিল, এখানে -1, আর এখানে কপার 2 প্লাস, এখানে কপার 1, অর্থাৎ ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। আর জারণের ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়। এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রিডাকশন এন্ড অক্সিডেশন বিক্রিয়া বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা
অর্থাৎ কোনো বিক্রিয়ায় জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, সেই বিক্রিয়ায় সে অর্থাৎ তার ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের পর সে জারণ সংখ্যা নির্ণয় করা হয়। যদি কোনো ইলেকট্রন যদি ত্যাগ করে বা ডোনেট করে তাহলে তাকে পজিটিভ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি, এবং যারা ইলেকট্রন গ্রহণ করে বা তাদেরকে আমরা নেগেটিভ মার্ক দিয়ে প্রকাশ করি। যেমন একক পরমাণুর ক্ষেত্রে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরিক একক পরমাণুর ক্ষেত্রে ফেরিক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি জারণ সংখ্যা হচ্ছে 3। একক পরমাণুর ক্ষেত্রে ফেরিক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির জারণ সংখ্যা হচ্ছে 0। আবার একাধিক পরমাণু দিয়ে গঠিত অণু তাদেরও জারণ সংখ্যা 0, যেমন ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, হাইড্রোজেন ইটিসি জারণ সংখ্যাও 0। কিন্তু যদি সালফারিক অ্যাসিড, সাপোজ ফেরিক সালফেটের ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। সালফার সংখ্যা +2। একক পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকটা একক পরমাণুর ক্ষেত্রে ফেরিক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে 0। কিন্তু একক পরমাণু দিয়ে অণু গঠিত, যেমন ক্লোরিন অণু, আয়োডিন অণু, ব্রোমিন, হাইড্রোজেন অণু ইত্যাদির জারণ সংখ্যা হচ্ছে 0। কিন্তু ফেরিক সালফেট ক্ষেত্রে, যেমন মৌলের ক্ষেত্রে ফেরিক সালফেটের সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। ডিটারমাইনিং দ্য অক্সিডেশন নাম্বার, কিভাবে আমরা অক্সিডেশন নাম্বারটা নির্ণয় করব? Everybody follow the book. Determining the oxidation number, অর্থাৎ জারণ সংখ্যা নির্ণয়। আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কিছু রুল, সেগুলো আমাদের মেমোরাইজ করতে হবে। যেমন অক্সিজেন নাম্বার মিটারের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ এবং নন মিটারের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। যেমন সোডিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 আর ক্লোরিন -1। একইভাবে নিরপেক্ষ পরমাণু বা এভরিবডি ফলো দ্য বুক, নিরপেক্ষ যৌগ বা পরমাণু বা মুক্ত এর মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0। অর্থাৎ যেমন ফেরিক এবং হাইড্রোজেন অণু, যেমন ফেরিক হচ্ছে ফেরিক, হাইড্রোজেন এগুলো হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 0। একইভাবে নিরপেক্ষ যৌগ বা পরমাণুর মোট জারণ সংখ্যা 0। যেমন পানি H2O, তো
হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1 আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। কিন্তু এদের টোটাল জারণ সংখ্যা হচ্ছে নির্বৃত্ত যৌগ বা মৌলের মোট জারণ সংখ্যা 0। অর্থাৎ টোটাল এদের টোটাল জারণ সংখ্যা দ্বারা তাহলে এদের টোটাল হচ্ছে মোট হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে টোটাল 0, মোট হচ্ছে 0। আধানবিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান। যেমন সালফেট, তাহলে আধান সংখ্যার সমান, এর আধান কত 2। তাহলে এর হচ্ছে সালফেটের হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে -2। একইভাবে খাদ্যাতুর সময় জারণ সংখ্যা +1 এবং মৃৎ খাদ্যাতুর সময় জারণ সংখ্যা হচ্ছে +2। খাদ্যাতু হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, অর্থাৎ পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। আর মৃৎ খাদ্যাতু হচ্ছে যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মৃৎ খাদ্যাতু হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে, অর্থাৎ ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের জারণ সংখ্যা আছে -1 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আবার অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, কিন্তু ধাতব হাইড্রাইডের হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে -1। আবার হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, আর পার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে -1, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে -1/2। অর্থাৎ কোন যৌগে অবস্থিত পরমাণুর জারণ সংখ্যা বের করতে হলে প্রথমে তার জারণ সংখ্যা ধরে নিতে হবে। মনে সাপোজ H2SO4, সালফুরিক অ্যাসিডের জারণ সংখ্যা, সালফুরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা কত এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা আগে ধরে নেব সালফারের জারণ সংখ্যা সমান X। অতএব হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1, 1 × 2 প্লাস সালফার হচ্ছে X প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 = 0। তাহলে 2 1 যা 2 প্লাস X মাইনাস 4 2 যা 8 -8 = 0, বা X -6 = 0, বা X = 6। অর্থাৎ এইভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। অর্থাৎ তার নিজ নিজ পরমাণু দ্বারা গুণ করতে হবে। জারণ সংখ্যার সাথে নিজ নিজ পরমাণু কতটা পরমাণু আছে সেটা দিয়ে আমরা গুণ করব। এখানে 1 একটা হাইড্রোজেন জারণ সংখ্যা +1 এবং দুইটা হাইড্রোজেন আছে 2 দিয়ে গুণ করছি প্লাস X প্লাস এখানে অক্সিজেন জারণ সংখ্যা আছে -2 আর পরমাণু সংখ্যা হচ্ছে 4টি আছে, অক্সিজেন 4টি আছে, 4 দিয়ে গুণ করছি। অর্থাৎ টোটাল অর্থাৎ X = 6, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা হচ্ছে 6। শেষ। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো সবাই? নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে নেক্সট ক্লাসে আমি আবার দেখাবো তোমাদের। তোমরা ভালো থাকবে সবাই। আর
তোমরা প্রয়োজন অতিরিক্ত কেউ বাইরে বেরোবে না, যদি বাইরে বেরো তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ, বাই।